সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আয়নের ক্ষেত্রে যে কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কিভাবে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গত ভিডিওতে আমরা যৌগের ক্ষেত্রে যে কেন্দ্রীয় পরমাণু, সেই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা আমরা নির্ণয় করেছিলাম। যদি তোমরা সেই ভিডিওটি দেখে থাকো তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। আর যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তবে তার আগে একটি কথা, যদি তুমি ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমার এই চ্যানেলের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, আজকের এই ভিডিওতে আমরা এই যে তিনটা আয়ন আছে, এই তিনটা আয়নের যে কেন্দ্রীয় পরমাণু আছে, সেই কেন্দ্রীয় পরমাণুগুলো জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। তবে তার আগে একটি কথা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আয়নের ক্ষেত্রে যে আয়নে বিদ্যমান যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলোর জারণ সংখ্যার যোগফল হবে ওই আয়নের চার্জের সমান। যৌগের ক্ষেত্রে যেমনটি ছিল যে পরমাণুর সময় জারণ সংখ্যার যোগফল 0, কিন্তু আয়নের ক্ষেত্রে পরমাণুগুলোর জারণ সংখ্যার যোগফল তার আয়নের চার্জের সমান। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে আমরা SO4 2- অর্থাৎ সালফেট 2- এই আয়নটির যে কেন্দ্রীয় পরমাণু সালফার, আমরা জানি যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যার জারণ মান সবচেয়ে বেশি। এখানে অক্সিজেন এবং সালফারের মধ্যে আমরা জানি সালফারের 2 4 6, তাহলে সালফারের যোজনী সবচেয়ে বেশি, অর্থাৎ যার যোজনী বা জারণ সংখ্যা বেশি সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে প্রথমে আমরা এই যে আয়নটি আছে, এই আয়নটির কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান আমরা নির্ণয় করব। তো আগের ভিডিওর মতোই যে এখানে আমরা সালফারের জারণ মানটাকে আমরা এক্স ধরে নিলাম। এবার একটি পরমাণু থেকে যখন আরেকটি পরমাণুতে যাব তখন মাঝখানে প্লাস চিহ্ন দিতে হবে। এবার অক্সিজেনের জারণ মান আমরা জানি -2। যেহেতু অক্সিজেন পরমাণুর সংখ্যা এখানে কত, 4, সেহেতু এই 4 কিন্তু গুণ হবে। ঠিক আছে, এখানে সালফারের জারণ মান আমরা এক্স ধরেছি, এখানে সালফার পরমাণুর সংখ্যা একটি, তাই আর এক আর গুণ করা লাগে না। এরপর সালফারের পরে এখানে অক্সিজেন, অর্থাৎ একটি পরমাণু থেকে আরেকটি পরমাণুতে গেছি, তাহলে মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন হবে। অক্সিজেনের জারণ মান হচ্ছে তোমার -2, এটা আমরা জানি। ঠিক আছে, অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এরপরে এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 4, সে 4 কিন্তু এখানে কি করা হচ্ছে, গুণ করা হয়েছে। ইকুয়াল টু কত হবে, -2। যেটা আমি আগেই বলছিলাম যে একটা আয়নে বিদ্যমান যে পরমাণুগুলো আছে, সেই পরমাণুগুলোর জারণ সংখ্যার যোগফল ওই আয়নের চার্জের সমান। এখানে চার্জ হচ্ছে 2-, তাহলে এখানে আমাদের চার্জের সমান, অর্থাৎ সমান -2, অর্থাৎ এখানে যে চার্জ থাকবে সেইটাই দিতে হবে এখানে -2। তাহলে এরপরে আমরা ক্যালকুলেশন করব। এখানে x -8 ইকুয়াল টু -2 বা x ইকুয়াল টু -2 প্লাস 8, অতএব x ইকুয়াল টু +6। দেখো, খুব ইজি। মনোযোগ সহকারে যদি তোমরা দেখো তাহলে খুব সহজেই তোমরা আয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে পারবে। এবার আমরা দেখি নেক্সট যে আয়নটা আছে, ডাইক্রোমেট আয়ন, Cr2O7 2-। ঠিক আছে, তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ মান আমাদের বের করতে হবে। তো ক্রোমিয়াম হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, এর জারণ মান আমরা ধরে নিলাম এক্স। যেহেতু ক্রোমিয়াম পরমাণুর সংখ্যা, তাহলে এর সাথে 2 গুণ, প্লাস যেহেতু একটা পরমাণু থেকে আরেকটি পরমাণুতে যাচ্ছে, অর্থাৎ ক্রোমিয়ামের পরে অক্সিজেন, অক্সিজেনের জারণ মান হচ্ছে আমরা জানি -2। যেহেতু এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 7, তাহলে এখানে 7 গুণ করতে হবে, ইকুয়াল টু কত, এর চার্জ যেহেতু 2-, তাহলে এখানে -2। ঠিক আছে, তার মানে আমি আবারও বলি, দেখো এখানে আমাদের ক্রোমিয়ামের জারণ মান আমরা বের করব। তো ক্রোমিয়ামের জারণ মানকে আমরা এক্স ধরে নিলাম, এক্স না ধরলেও সমস্যা নেই, আমরা সুবিধার্থে আমরা এক্স ধরে নিলাম। এরপরে এখানে পরমাণুর সংখ্যা কত, ক্রোমিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তাহলে এর সাথে 2 গুণ করব। এরপরে ক্রোমিয়ামের পরে অক্সিজেন, মানে একটা পরমাণু, পরে আমরা আরেকটি পরমাণুতে যাব, তাহলে মাঝখানে অবশ্যই প্লাস চিহ্ন দিতে হবে। এরপরে হচ্ছে অক্সিজেনের জারণ মান -2 আমরা জানি, আর এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 7, তাহলে এখানে 7 গুণ করে ইকুয়াল টু -2। এবার আমরা ক্যালকুলেশন করব যে এখানে 2x - 14 ইকুয়াল টু -2 বা 2x ইজ ইকুয়াল টু -2 প্লাস 14 বা
2x ইকুয়াল টু প্লাস 12, অতএব x ইকুয়াল টু প্লাস 6। তার মানে এই যে ডাইক্রোমেট যে আয়নটা, এই আয়নে যে ক্রোমিয়াম আছে সেই ক্রোমিয়াম পরমাণুর জারণ মান কিন্তু +6। এবার আমরা এই আয়নটির যে কেন্দ্রীয় পরমাণু আয়রন, এই আয়রনের কিন্তু জারণ মান আমরা বের করব। এটি একটি জটিল আয়ন, এখানে দেখো থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, এটি একটি জটিল আয়ন। এই জটিল আয়নে থার্ড ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কেন্দ্রীয় যে ধাতু, সেই ধাতুটা কিন্তু হচ্ছে আয়রন, এটা একটি অবস্থান্তরমূলক। এবং এই আয়রনের সাথে যেটা যুক্ত আছে, অর্থাৎ জটিল আয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় যে ধাতব পরমাণু, সেই ধাতব পরমাণুর সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। এখানে লিগ্যান্ড হিসেবে সায়ানাইড, এটি একটি যৌগমূলক, এটি যুক্ত আছে। তো আমরা জানি যে সায়ানাইড এটা যৌগমূলক, এই যৌগমূলকের জারণ মান হচ্ছে -1, ঠিক আছে, এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করে। তো দেখো এখানে আমরা আয়রনেরটা বের করব, তাহলে আয়রনের জারণ মানকে আমরা x ধরে নিলাম, প্লাস এখানে Cn অর্থাৎ সায়ানাইড, সায়ানাইডের হচ্ছে তোমার -1, এর যে আয়নের সংখ্যা হচ্ছে 6, তাহলে এখানে 6 দিলাম ইকুয়াল টু -4, ঠিক আছে। এরপর দেখো একে আমরা ক্যালকুলেশন করব, তাহলে দেখো x - 6 ইকুয়াল টু -4 বা x ইকুয়াল টু -4 প্লাস 6, অতএব x ইজ ইকুয়াল টু +2, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আয়নের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বা জারণ মান আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি। যদি তুমি ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে তুমিও খুব সহজেই, আমার বিশ্বাস, কেন্দ্রীয় পরমাণুর অর্থাৎ আয়নের ক্ষেত্রে যে কেন্দ্রীয় পরমাণু তার জারণ মান কিন্তু তুমি বের করতে পারবে। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি তোমার কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, তোমার গুরুত্বপূর্ণ মতামত জানাবে। দেখা হবে আগামী ভিডিওতে।